হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরবি টক। লেটস লার্ন টুগেদার, লেটস গ্রো টুগেদার। কপ স্টোরির যে সিরিজ তার প্রথম এপিসোডে আমাদের সাথে যে অফিসার রয়েছে তাকে এখানে আসার আগে তোমরা যারা প্রথমবার জন্য ভিডিওটা দেখছো তোমাদেরকে বলছি যে এই ধরনের একটা সিরিজ চলবে এখন, যেখানে ব্যাক টু ব্যাক আমরা যারা এখানে ট্রেনিং করছি তাদের যে স্টোরি, তাদের যে স্ট্রাগলিং পিরিয়ড বা তাদের স্ট্র্যাটেজি, প্রিপারেশন স্ট্র্যাটেজি সব কিছু শেয়ার করবে, যাতে কিনা তোমাদের যে আপকামিং প্রিপারেশন যেটা তোমাদের চলছে আপকামিং এক্সামের জন্য সেটা কিছুটা হলেও ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি একটু হেল্প হয়। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, আর এই ধরনের যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা দেখতে থাকো। আমাদের আজকে যে সাথে অফিসার রয়েছে তাকে এখন এখানে ডেকে নিচ্ছি। আজকে রয়েছে আমার সাথে সায়ন ভট্টাচার্য। সায়ন আসো। তো নমস্কার। সাথে রয়েছে সায়ন। সায়ন ওয়েলকাম। একদম। অ্যান্ড সায়ন ভট্টাচার্য, তোমরা অনেকেই চাচ্ছিলে যে সায়ন ভট্টাচার্য স্যারের একটা ইন্টারভিউ নিয়ে আসো, ঠিক আছে? সো ফাইনালি আজকে আমার এই সেশনের প্রথম যে গেস্ট, আমি বলতে পারি আমার গেস্ট, সো সে হচ্ছে সায়ন। আমার নাম সায়ন ভট্টাচার্য, আমার বাড়ি বৈদ্যবাটী, হুগলি ডিস্ট্রিক্টে, চন্দ্রনগর পুলিশ কমিশনারেটে। তো বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করি 2019 সালে এমসিকেবি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং থেকে। তো তারপরে সরকারি চাকরির প্রিপারেশনের মধ্যে দিয়ে যাই। তো অবশেষে কনস্টেবল, এসআই এবং ওয়্যারলেস অপারেটর এই 3টে এক্সাম ক্র্যাক করতে পেরেছি। কনস্টেবলটাও হয়েছিল, ওয়্যারলেস অপারেটরটাও হয়েছিল, এসআইটাও হয়েছে, সুপারভাইজারটা হয়নি। তো ইন্টারভিউতে আগে যাওয়ার আগে ওর পার্সোনাল লাইফ সম্পর্কে অল্প একটু কিছু জিনিস জেনে নিচ্ছি, ঠিক আছে? সায়নের বাড়িতে কে কে আছে, বাবা মা কি করে? আমার তো বাড়িতে বাবা আর মাই আছে, আমি একটাই ছেলে। আচ্ছা। তো বাবা কলকাতা কর্পোরেশনে চাকরি করে, মা হাউস ওয়াইফ। আচ্ছা। আর তুমি অনলি সন। হ্যাঁ। তো তাহলে তোমার মোটামুটি ব্যাকগ্রাউন্ড ভালো, ভালো বলতে ভালো হ্যাঁ, না, সচ্ছল। সচ্ছল। আচ্ছা আচ্ছা, আমি একটু শুরু থেকে শুরু করি, ঠিক আছে? তোমার মাধ্যমিক কোন ইয়ারে এবং মাধ্যমিকের স্কোর কি ছিল? মাধ্যমিক আমার ছিল 2011 সালে এবং 11 স্কোর সালে। ছিল 84%। 84। আচ্ছা, মাধ্যমিকের যদি মানে মনে থাকে, ম্যাথ আর ইংলিশের নাম্বারটা বলতে পারলে বলো, যদি মনে থাকে। ম্যাথের নাম্বার ছিল 98। 98। ইংলিশের নাম্বারটা ভুলে গেছি, 80 ঘরে ছিল। আচ্ছা, তো কেন বললাম, কারণ আমি সবসময় একটা কথা বলি যে বেস স্ট্রং হলে মানে অনেকটাই বেনিফিট পাওয়া যায় কম্পিটিটিভ এক্সাম দিয়ে, তাই না? একদম। তো মাধ্যমিক 2011 সাল, তার মানে তুমি আফটার কমপ্লিটিং ইউর গ্রাজুয়েশন বসে থাকোনি, তাই তো? বসে থাকিনি বলতে, আমি একটা প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করতাম, সেখানে 1 বছর চাকরি করার পরে আচ্ছা। তারপরে লকডাউন পড়ে যায়। তো তখন মনে হলো যে না, এবার একটু গভর্নমেন্ট জবের দিকে দেখতে হবে। তো সেই সময় একবারে 4খানা পুলিশ এক্সামের ফর্ম বেরোয়। তো তখন ঠিক করলাম যে এর মধ্যে আমাকে একটা কিছু করতে হবে। মানে তো 4টে এক্সামেরই ফর্ম আমি ফিল আপ করি এবং 3টে তার মধ্যে হয়। আচ্ছা, এই জবে আসার আগে তুমি বললে একটা কোম্পানিতে কাজ করতে, আর অন্য কোনো এক্সাম ক্র্যাক করে বা সেই এক্সামে হয়তো তুমি ফাইনালি মানে ফেল হয়েছো, করতে পারোনি, এমন কোনো এক্সাম দিয়েছো? আচ্ছা, এর সাথে সাথে যে এক্সামগুলো চলছিল আরআরবি, এনটিপিসি, সেখানে তো মেন্স অবধি গিয়ে তারপরে ফেলিওর হয়। আচ্ছা। ছিল এসএসসি, সিজিএল, টিজিএলও ছিল, সেগুলো মেন্স অবধি দেওয়া হয়েছিল। আচ্ছা, কিন্তু ফাইনালি হয়নি। এনটিপিসি। আচ্ছা, তার মানে হয়নি ফাইনালি। যদি এনটিপিসি হয়ে যেত আসতে। এনটিপিসিটা হয়নি, তার কারণ হচ্ছে ওয়্যারলেস অপারেটরের মেন্স আর এনটিপিসির এক্সামের ডেট পুরো কয়েনসাইড ছিল। তো আমি লেভেল 5, তারপরের দিনই 4 ছিল, তারপরের দিনই 3 ছিল, বা 3/2 এরকম কিছু একটা ছিল। আমরা তো এটা স্কিপ করতে হয়েছে। হ্যাঁ, তো আমি ঠিকই করে নিয়েছিলাম যে ওয়্যারলেস অপারেটরটাই দেখি, ওই এনটিপিসিটা ছেড়েই দিয়েছিলাম পুরোপুরি। তো সেই জন্য এনটিপিসিটা হয়নি। আচ্ছা, ওয়্যারলেস অপারেটর হয়েছিল? ওয়্যারলেস অপারেটর হয়েছিল, 267 মতন র্যাঙ্ক এসেছিল। ওরও ওয়্যারলেস অপারেটর হয়েছিল। আচ্ছা, এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের যে প্রিপারেশন ছিল, এই প্রিপারেশন রিলেটেড মানে তোমার যে একদম শুরু থেকে, ঠিক আছে, কীভাবে স্টার্ট করেছিলে? যে তোমার কি শুরু থেকে এটাই ফোকাস ছিল যে আমি এই এক্সাম দিয়ে এটা দিয়ে আসবো, নাকি এক্সাম বেরিয়েছে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে এক্সামগুলো দিচ্ছি, সেই মতো করে এসেছো? সাব ইন্সপেক্টরটার প্রতি একটা প্রথম থেকেই ঝোঁক ছিল। 2019 সালে যে এক্সামটা বেরিয়েছিল, যে ফর্মটা বেরিয়েছিল, তখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি। তাও আমি পরীক্ষাটায় বসেছিলাম জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য। আমি দিয়েছিলাম, মাঠও ক্লিয়ার করেছিলাম, মেন্সও আমি দিতে গিয়েছিলাম। কিন্তু যেহেতু জানি আমাকে ফাইনালি নেওয়া হবে না, তার জন্য মেন্স আমি নিজের মতন অত বেশি প্রিপারেশন না নিয়ে গেছিলাম, একটা এক্সপিরিয়েন্সের জন্য গিয়েছিলাম। তো তারপরে এবারে যখন বেরোয়, তখন আমি একটা ইচ্ছা ছিলই যে সাব ইন্সপেক্টরটা হলে খুব ভালো হয়। তার জন্য আমি ওয়্যারলেস অপারেটর, অনেকে বলেছে যে ওয়্যারলেস অপারেটর অনেক শান্তির চাকরি, ভালো থাকবি ভাই, যাস না, কিন্তু তাও আমি সাব ইন্সপেক্টরেই এসেছি, এই কারণেই এসেছি। এবারে আসি তোমার প্রিপারেশনে।
তো একটু বলো, যেহেতু ব্যাক টু ব্যাক অনেকগুলো এক্সাম দিয়েছো, মানে পুলিশের 4টা এক্সাম ছিল, পুলিশের 4টে এক্সামই ছিল। 4টা না 3টে? 3টে। 4টে, অয়েলের সুপারভাইজারও ছিল। সুপারভাইজার ছিল? হ্যাঁ, সুপারভাইজারও আমি মেন্স অবধি দিয়েছিলাম। কনস্টেবল থেকে শুরু করে সাব ইন্সপেক্টর, এবার দুটোর সিলেবাসটা একটু হলেও ভেরি করে, আর তার সাথে যেহেতু ওয়াইল্ড সাপোর্টটা ছিল সেটা আলাদা একটা সিলেবাস আমরা জানি। তো তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তুমি বিলং করছো, তো এটার একটা বেনিফিট তোমরা অনেকে মনে করো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকলে পরে বেনিফিট পাওয়া যায়, ঠিক আছে? তো তুমি কি এটা মানে কি মনে করো যে মানে কনস্টেবল বা এসআই হোক, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করলে একটা বেনিফিট পাওয়া যায় কি, এরকম কোনো ব্যাপার আছে? আমার মনে হয় যেটা ম্যাথস যার মোটামুটি ভালো আছে সেই বেনিফিটটা পেয়ে যাবে, কারণ জিএস যে মন দিয়ে পড়বে তার তৈরি হয়েই যাবে। কারো একটু দেরি হবে, কারো একটু তাড়াতাড়ি হবে, কিন্তু যার অনেকের আছে কি অঙ্কটা করতে প্রবলেমই হয়, সেখানে অনেকে আছে মুখস্থ করতে চায়, ফর্মুলা মুখস্থ করতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যা। যার অঙ্কটা মোটামুটি ইজি লাগবে তার কাছে এই প্রিপারেশন মানে এই কম্পিটিটিভ এক্সাম কিন্তু তার কাছে একটুখানি হলেও বাকিদের থেকে সহজ লাগবে। ইংলিশ আর ম্যাথস এই দুটো যদি ভালো থাকে তাহলে যে কোনো চাকরি পরীক্ষা প্রিপারেশন নেওয়া অনেক ইজি হয়। আচ্ছা, তো কনস্টেবলের মাঠ তুমি পাস করেছিলে তাই তো? ফাইনাল সেশন যেটা হয়েছে, হ্যাঁ, কনস্টেবলের মাঠ আমি 5 মিনিট 45 সেকেন্ডে কভার করেছি। আচ্ছা, একটা কথা বলা হয়নি, কনস্টেবলের মাঠ 5:45, টাইমটা শুনেছো? 5:45, যেটা হচ্ছে আমাদের আরপিএফ এর কনস্টেবলের টাইম। তো আরেকটা কথা বলি, ও কিন্তু খুব ভালো রানার, আর পরে বলতাম আমি, বাট এখনই বলে দিচ্ছি যেহেতু উঠেছে টপিকটা। আমাদের এখানে ট্রেনিং চলছে, রান হয়, এবার কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে একটা লং রান হয়, যেমন 3 কিমি থেকে স্টার্ট হয়, 2.4 কিমি, তারপর 3 কিমি, 5 কিমি, 7, 8, 9, 10, 12 কিমি। তো প্রত্যেকটা রানের মধ্যে কিন্তু ও ফার্স্ট হয় রানে, ঠিক আছে? আর আমি হয় সেকেন্ড হই বা থার্ড হই, অনেক চেষ্টা করি ওকে টপ করানোর, কিন্তু পারি না। খুব ভালো দৌড়া, অ্যাকচুয়ালি ভালো দৌড়া, ঠিক আছে? তো যাই হোক, এবার আসবো সেই টপিকে, কীভাবে প্রিপারেশন নিয়েছে রানের ক্ষেত্রে আসবো। প্রিলিমিনারির জন্য তুমি কি কি বই পড়েছো? বুক লিস্ট, অনেকের কোশ্চেন এটা, যে বুক লিস্ট কি, বুক লিস্ট কি? আমি যেটা করেছি ম্যাথসের জন্য আমি রাকেশ যাদব প্র্যাকটিস করতাম, এমন নয় যে আমি রাকেশ যাদব পুরো করে ফেলেছি। রাকেশ যাদব? হ্যাঁ, রাকেশ যাদব যেটা এসএসসি ম্যাথসের জন্য আসে, আচ্ছা, সিজিএল সিএইচএসএল ওরিয়েন্টেড। ইংলিশ ভার্সন মেবি? হ্যাঁ, ইংলিশ ভার্সন, ওটা ইংলিশ ভার্সনই আছে। তো আমি সেটা করেছিলাম ম্যাথসের জন্য, তাও পুরো করিনি ওরকমভাবে। ইউটিউবের আমি অনেক হেল্প নিয়েছি, বিভিন্ন চ্যাপ্টার সার্চ করে দিতাম এবং যে ভিডিওটা আমার ভালো লাগতো, মনে হতো যে না এটা হেল্পফুল হবে, এটা হেল্পফুল হবে, হ্যাঁ, তো সেইগুলো আমি তৈরি করতাম। আমি নোট লিখে লিখে নোট বানাতাম, ম্যাথসেরও বানাতাম, অন্যান্য সাবজেক্টেরও বানাতাম। আরবি রেভলিউশন বলে একটা ম্যাথসের চ্যানেল আছে, মানে এখন ম্যাথসে আগে পড়াতো, এখন মনে হয় সবই পড়ায়, তো ওটা খুব ভালো ম্যাথসের জন্য। আচ্ছা, ম্যাথস হলো। রিজনিং তো দেখো, রিজনিং আমি কোনো বই প্র্যাকটিস করিনি, রিজনিংয়ের জন্য বিভিন্ন রকম, হ্যাঁ, এই ইউটিউব দিয়ে হয়ে যায়। তুমি বিভিন্ন রকম মক টেস্ট দিতে থাকো, তাহলেই তোমার রিজনিং কভার হয়ে যাবে। রিজনিংটা অতটা চিন্তা করতে হবে না, শুধু রোজ 25-30টা করে প্র্যাকটিস করলেই না। আর যেটা পড়ে থাকে, যেটা মেজর 50% যেটা জিএস থাকে, সেই জিএস এর মধ্যে জিএস যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জিএসে কারেন্ট অ্যাফেয়ার্সটা অতটাও থাকে না, থাকে ইদানিং খুব থাকছে, কিন্তু মেন ইম্পর্টেন্ট হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আর সায়েন্স পোর্শনটা, এই 4টে পোর্শন যদি তুমি তৈরি করতে পারো তাহলে তুমি একটা ভালো স্কোর করে আসতে পারবে। তো যেটা আমি যে জিএস বইটা আমি প্রথম ফলো করি সেটা হচ্ছে লুসেন্ট। আমি মাহেন্দ্রাতে পড়তাম, তো সেখানকারও স্যারেদের যে নোটস ছিল সেইগুলো সমস্ত রকম নোটস ট্যালি করে, লুসেন্টের বই ফলো করে, ইউটিউব ঘেটে সেই চ্যাপ্টারগুলো আমি একটা নিজের মতো নোট আমি বানাতাম বিভিন্ন রকমভাবে, বিভিন্ন সোর্স থেকে। তো এইটা একটা বড় আমার হেল্প করেছে, যেহেতু লিখে লিখে নোটস বানিয়েছি, মনে রাখতে অনেকটা সুবিধা হয়েছে। কেন শুধু পড়ে গেলে কি হয়, দুটো অপশনের মধ্যে লাস্টে কিন্তু গুলিয়ে যেতে পারে, যে আমার এটা মনে হচ্ছে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু একবার যদি লেখা থাকে না, একটা মাসেল মেমোরি থাকে হাতে, পেনের একটা মেমোরি থাকে, হাতে একটা মেমোরি থাকে, যেন আমি এইটা লিখেছিলাম কোনো একটা সময়, কিন্তু ওটা কিন্তু মনে থাকবে, ঠিক আছে? আর যেগুলো স্ট্যাটিক জিকে আছে, যেমন ধরো লেকস অফ ইন্ডিয়া, লেকস অফ দ্য ওয়ার্ল্ড, বা রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল, রিভার্স অফ ইন্ডিয়া, ড্যাম, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টস, ক্রপস অফ ইন্ডিয়া, যে বিভিন্ন ক্লাইমেট অফ ইন্ডিয়া, যে সমস্ত স্ট্যাটিক জিকেগুলো আছে, তারপরে ডান্সার্স, বিভিন্ন রকমের ডান্সার্স, মিউজিশিয়ানস, এই যে টপিকগুলো আমি কি করতাম, প্রিভিয়াস ইয়ার পেপারগুলো দেখতাম এবং দেখতাম যে তাতে কি কি টাইপের কোয়েশ্চেন আসছে। তো যেমন যেমন কোয়েশ্চেন আসছে, আমি একটা কোয়েশ্চেন দেখলাম যে সয়েলের ওপর একটা কোয়েশ্চেন এসে দেখলাম, তো আমি কি করলাম, সয়েলের ওপর আমি ইউটিউবে সার্চ করলাম সয়েল বলে, দিয়ে মোটামুটি একটা সয়েলের 3-4 পাতার একটা নোট আমি বানিয়ে ফেললাম। বা তারপরে এরকম ডান্সার্সদের ওপর আমি নিজে ইউটিউব ঘেটে 2-4টে ভিডিও দেখে নিয়ে একটা নোট বানিয়ে নিতাম। তারপরে একটা কোয়েশ্চেন 2019 সালে যেমন ছিল, যে ব্রিটিশের
আমাদের যেমন ইন্ডিয়ার সেন্সেক্স আছে, তেমন ওদের শেয়ার মার্কেটকে কি বলে। তো তখন ওটা দেখলাম, আমি কি করলাম, মেজর যে ইকোনমিক কান্ট্রিজগুলো আছে তাদের সবার একটা 15-20টা দেশে তাদের যে স্টক মার্কেটগুলো হয় তার কী নাম, সেটার একটা নোট বানিয়ে নিলাম। মানে প্রিভিয়াস ইয়ারের যে জিনিসগুলো আসছে সেটার ওপর একটা ইলাবোরেট নোট আমি খাতায় রেডি করে রাখতাম। কি পয়েন্ট এটা খুব ভালো করে শোনো কি বলেছে। আমরা কি করি, একটা বইয়ে স্টিক থাকি অনেকে, বা কি করি যে একের বেশি বই পড়ি। শুধু বই, বর্তমানে যে কম্পিটিশনের লেভেল না, শুধু বই পড়লে মনে হয় না যে খুব একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। সাথে সাথে কিছু এক্সট্রা আমাকে এফোর্ট দিতেই হবে। আমাকে একটু মানে এমনটা নয় যে পুলিশের এক্সাম মানে খুব ইজি হবে, এমনটা নয় এখন, তাই না? কারণ এখন তো ইজি হবে না, কারণ এখন সবাই খুব ভালো ভালো স্টুডেন্ট এখানে সবাই রয়েছে। ফিজিক্সে এমএসসি, ম্যাথসে এমএসসি সবাই রয়েছে। তো কেউই মানে শুধু পরীক্ষা দিচ্ছে না। আর আগে কি হতো, মাঠ অনেকেই পারতো না, এখন মাঠ সবাই প্র্যাকটিস করে, কিন্তু মাঠ মেজর ছেলেই পারে। পিএমটি পিইটি, তো তুমি মাঠ কি করে নিজেকে এই জায়গায় নিয়ে আসলে যে 5:45 1600 করে দিয়েছো? আজকে যাব, আজ থেকে করব, কাল থেকে করব, এরকম চলেই যাচ্ছে। তো একদিন বাবা হেভি বকলো, সে বিশাল বকলো, আচ্ছা, একদম অপমান করলো ভীষণভাবে। তারপরের দিন থেকে একদম ভোর 4টে হতো কি আমি বেরিয়ে পড়তাম প্রতিদিন। শীত হোক, মোটামুটি শীতকাল হলে 4:30 বা গ্রীষ্মকাল হলে 4টের মধ্যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়তাম। ঠিক আছে। আর বর্ষাকালগুলো খুব বৃষ্টি পড়লে হতো না, কিন্তু আমি চেষ্টা করতাম রোজই আমি মাঠে যেতে। প্রথম যেদিন আমি মাঠে দৌড়াতে গেছি, একটা 250 মিটারের ট্র্যাক, আমাদের যে পাড়া একটা মাঠ আছে, তো সেখানে আমি 2 পাক দিয়ে হাঁপিয়ে গেছি প্রথম দিন। কিন্তু প্রতিদিন আমি করতাম, আর প্রতিদিন ভাবতাম যে আজকে যদি 2 পাক দিই, কালকে আমি 2 পাক দেওয়ার পরে কিছু হলেও 10 মিটারও যেন আমি এগোই, সেটা আমি করতাম রোজ। মানে কিছু একটু করে এগিয়ে যেতাম। তো একটা সময় তো এরকম হয়ে যায়, যখন এখানে আসি তার আগে আমরা 15-16 কিলোমিটার অবধি, তখন অনেক বন্ধু হয়ে গেছে, একটুখানি অনেক রকম ছেলে সব এসছে যে আজ দৌড়াই, একটা গ্রুপ মতন হয়ে গেছিলো। এরকমও হয়েছে যে আমরা তারকেশ্বর রোড দিয়ে সিঙ্গুর অবধি চলে গেছি, বা ওইদিকে বালি অবধি চলে গেছি। এরকম 15-16 কিলোমিটার দৌড় তখন আমরা সপ্তাহে 2-3 বার করে দৌড়াই। এটাই হলো রাজ হয়ে গেছে, এটাই হলো রাজ। মানে এখন এত ভালো দৌড়ায়, তার এটা হচ্ছে তার কারণ, কন্টিনিউ লং রান করতো। এসআই রান নিয়ে অত চাপ নেই, মোটামুটি একটা মাঠে যাওয়া, রোজ যাতায়াত করলে অটোমেটিক ওই শরীর তৈরি হয়ে যায়। আর শুধু রান করলে হবে না, সাথে এক্সারসাইজও কিছু করতে হবে। এক্সারসাইজ না করলে কোর বডি স্ট্রেংথ আসবে না, কোর বডি স্ট্রেংথ না এলে রান করতে গিয়ে কষ্ট হবে। দেখো, এসআই এর মেন্স কি হচ্ছে, ভেরি করছে। 2019-এর যে কোশ্চেন ছিল সেখানে ছিল ডেসক্রিপটিভ। আমিও দিয়েছিলাম, তুমি দিয়েছো? আমিও মেন্স দিয়েছি। আচ্ছা, 19-এ হয়নি? 19-এ বললাম না, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, তবুও এক্সাম দিয়েছিল? তবুও দিতে গেছিলাম, জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য। আচ্ছা, প্যাটার্নটা ভেরি করছে। 19-এ ছিল ডেসক্রিপটিভ, আমরা যেটা পেয়েছি 20-তে সেটা হয়ে গেছে 1 লাইনার কোশ্চেন একদম। সো তাতে কি হলো, নাম্বার অনেকের অনেক পেয়ে গেছে, কাট অফ অনেক হাই হয়ে গেছে। সো এই জায়গাটা তুমি কি বলবে, যারা আপকামিং আসছে বা প্রিপারেশন নিচ্ছে এখন ক্যামেরার ওই প্রান্তে, তো তারা এই জায়গাটা কি করবে? ডেসক্রিপটিভ পড়বে, 1 লাইনার বা এমসিকিউ পড়বে? তারা খুব কনফিউশন আছে, অনেকেই এই কোশ্চেনটা করছে যে আমরা কি করব। দেখো, এমসিকিউ আর 1 লাইনারের মধ্যে ডিফারেন্স এতটুকুই আছে যে এমসিকিউতে 4টে অপশান থাকে, 1 লাইনারে কোনো অপশান থাকে না। এটাই হচ্ছে মেন ডিফারেন্স। কিন্তু কেউ যদি ঠিকঠাক প্রিপারেশন নেয়, 1 লাইনার তার কাছে কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয়। কিন্তু ডেসক্রিপটিভ প্রিপারেশন নেওয়াটাই আমার মতে বেশি ভালো হবে, কারণ ডেসক্রিপটিভ প্রিপারেশন নিলে 1 লাইনার অটোমেটিকই কভার হয়ে যায়, তোমাকে আর আলাদা করে চিন্তা করতে হবে না। কিন্তু তুমি 1 লাইনারে প্রিপারেশন নিয়ে গেলে আর পরীক্ষার হলে গিয়ে দেখলে যে আমাকে ডেসক্রিপটিভ দিয়ে দিয়েছে, তখন কিন্তু পেন কিন্তু সরতে চাইবে না ওই জায়গায় দাঁড়িয়ে। তখন নতুন যদি প্র্যাকটিস করা কিছু না থাকে, বড় কোশ্চেন লেখা প্র্যাকটিস না থাকে, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে লিখে ভালো নাম্বার ক্যারি করাটা খুব মুশকিল হয়। এবার জিএস পোর্শনে কিন্তু সবারই একটা ভয় থাকে যে লিখতে হয়, হ্যাঁ, ওই 1 ঘন্টা সময় থাকে, 5টা কোশ্চেন লিখতে হয়, বড় কোশ্চেন। তো এই জায়গাটা প্র্যাকটিস করতে হবে নিশ্চয়ই, অবশ্যই লিখে প্র্যাকটিস করতে হবে, তবেই হবে। এবং আস্তে আস্তে সময় ধরেও দেখতে হবে যে একটা কোশ্চেনের পিছনে আমি 10 মিনিটের বেশি দেবো না, 2 মিনিট ভাববো, 8 মিনিটে লিখবো, এরকম একটা করলে বেশি ভালো হয়। ঠিক। আর ম্যাথ রিজনিং এই ক্ষেত্রেও তাই, আমাদের যেহেতু ডেসক্রিপটিভ লিখতে হচ্ছে। ডেসক্রিপটিভ ম্যাথসের জন্য বলি মাধ্যমিকের বই ফলো করলেই হবে, যেমন ভাবে আমরা মাধ্যমিকে লিখে করতাম সেই একই রকম সেম ভাবে একদম। আর রিজনিং, যেটা আমরা রিজনিং এমসিকিউতে করি, যেটা আমরা লজিকটা যেটা ভাবি, মনে ভাবি, সেই লজিকটা শুধু পাশে লিখে দেব, খালি হয়ে যাবে, আর কিছু না। পেপার 2 পেপার 3 নিয়ে তো অনেকেরই হেডেক, বিশেষ করে ইংলিশ। দাদা ইংলিশ কি করে করবো, কোন বই পড়বো, ইংলিশে কিভাবে লিখবো, গ্রামার কি করবো না ভোকাব করবো, মানে এই ধরনের কোশ্চেন প্রচুর একদম। তো তুমি কি করে ইংলিশটাকে প্রিপেয়ার করছো, একটু শেয়ার করো ওদের সাথে। ইংলিশ প্রিপারেশনটা দেখো, আমার যেহেতু আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়ামে, তো সেই ক্ষেত্রে খুব একটা আমার প্রবলেম হয়নি। কিন্তু তবুও যেটা
ভোকাবুলারি একটা পোর্শন রয়েছে, ভোকাবুলারির জন্য এসপি বক্সি। রাইটিংয়ের ক্ষেত্রে আমি যেটা করতাম মেনলি, খবরের কাগজ পড়তাম, একটা টপিক যে কোনো আমার ইচ্ছা মতন দেখতাম, সেটাকে পড়ে নিয়ে নিজের মতন করে একটু লিখতাম। বই তো ফলো করতাম, কিন্তু বই আমি অত ফলো করিনি, আমি মেনলি নিউজ পেপারটা বেশি করে ফলো করেছি। নিউজ পেপারে আর্থকোয়েকে যেমন এবারে দিয়েছিল, আর্থকোয়েক দিয়েছিল, হ্যাঁ, তো আর্থকোয়েক দিয়েছিল টোকিও। তো এটা তো আমার কমন পড়ে গেছিলো বলতে আফগানিস্তানে তার হয়তো 15-20 দিন আগে একটা আর্থকোয়েক হয়েছিল। তো আমি সেই রকম একটা লেখা আমার অলরেডি আমার লেখা ছিল, তৈরি করেই রেখেছিল। আমি সেম হুবাহু ওরকমই একটা টপিক মানে দেখলাম যে এরকম আর্থকোয়েক এসেছে, তো ভালোই হলো, লিখে দিলাম ওরকম ভালো। মানে এটা কিন্তু আমার যেটা মনে হয় যে নিউজ পেপারে যেরকম মডার্ন ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ যে স্ট্রাকচারটা ওরা ইউজ করে, সেটাও নাম্বার ক্যারি বেশি করবে বইয়ের থেকেও, আমার এটা মনে হয়। আমার অনেক বন্ধুরা যারা পিকেতে সরকার ফলো করতো তারা কিন্তু বলেছে তারা প্রেসি অবধি নাকি কমন পেয়ে গেছে। আমি পাইনি, যাই হোক আমি পিকেতে সরকার পড়িনি, সেই জন্য আমি পাইনি। এটা কমন আসছে, হ্যাঁ, এটা কিন্তু পিকেতে সরকারটা তোমরা ফলো করতে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশে পিকেতে সরকার কিন্তু ফলো করে, মানে হ্যাঁ, ওখান থেকে কিন্তু কোশ্চেন দেয়, তো ওটাও করবে। সাথে করে যদি পারো তো একটু নিউজ পেপার ফলো করলে ভালো হয়। আর নিউজ পেপারে যে ভোকাবুলারি ওরা ইউজ করে, সেগুলো যদি রাইটিংয়ের মধ্যে থাকে, নাম্বারটা ভালোই দেবে। তুমি তো বলছো যে এই জিনিসগুলো প্র্যাকটিস করলে পরে রাইটিং স্কিলটা ভালো হবে বা দক্ষতা আসবে, লিখতে পারবে। এবার তারা কি করবে, যারা আর্টসের স্টুডেন্ট, ওনাকে বলে কি যে আমরা ইংলিশটা উইক আছে, তো তারা কি করছে, ওই ইংলিশের তাদের মানে যে বেস গ্রামার পোর্শন লিখতে গেলেই মানে গ্রামার কিন্তু লাগবে ওখানে, কারণ তুমি একটা সেন্টেন্স ক্রিয়েট করতে গেলে গ্রামার লাগছে অবশ্যই। তো তাদেরকে তুমি কি বলবে, গ্রামারের জন্য মেনলি তারা কি করবে? গ্রামারের জন্য তাহলে গ্রামার যেমন কোশ্চেনে কিন্তু গ্রামারও রয়েছে। গ্রামারে যেটা মেনলি ছেলেরা ভুল করে যেটা হচ্ছে, সেটা হচ্ছে টেন্স, শুরু করে একটা টেন্স দিয়ে শেষ হয়ে যায় অন্য টেন্সে। আমি এটাই বলবো যে যারা ইংলিশে একটু উইক আছো, গ্রামারটা আলাদা করে তাহলে আগে প্রিপারেশন একটু নিতে হবে, কিন্তু সাথে সাথে হ্যাঁ, সাথে সাথে একটা টিচার হোক বা যাই হোক, বই হোক, ইউটিউব ভিডিও হোক, আমাকে বেসিক যেন সেন্টেন্স যে কনস্ট্রাকশন সেটা যেন একটু ঠিক থাকে। ছোটো ছোটো সেন্টেন্স ইউজ করবো, সিম্পল ইংলিশ ইউজ করবো, তাতেও কিন্তু নম্বর পাওয়া যায়। ভুলটা কম করলেই আমার হবে। আমি লিখতে গেলাম শক্ত দিয়ে ভুল হয়ে গেল, তার থেকে আমি সহজভাবে লিখবো, সহজভাবে লিখলে কিন্তু নাম্বার পাওয়া যায়। এসআই এর মেন্স যাদের পেপার 1, 2, 3 রয়েছে সেটা হয়ে গেল। এবার বাংলা নিয়ে কারোর বাংলাটা ইজি, যেহেতু নিজের সাবজেক্ট, হ্যাঁ সবাই পারে কম বেশি। আচ্ছা, বাংলাতেও বলবো ওই একই জিনিস, নিউজ পেপার ফলো করে লিখতে পারলে কিন্তু নম্বর একটু বেশি পাওয়া যাবে, আর কিছু না। আচ্ছা, তো সাবজেক্ট কভার হয়ে গেল। তোমার যেহেতু র্যাঙ্ক 1, নাম্বার অনেক বেশি এসছে, তো টোটাল নাম্বার কত ছিল তোমার আউট অফ 230? আর তার সাথে যদি পারো মনে করতে পারো যে পেপার ওয়াইজ কত ছিল বলতে পারবে, ওদের একটু সুবিধা হবে। তাহলে কেমন নাম্বার আসে? 204 পয়েন্ট সামথিং ছিল, 230-এর মধ্যে আমার। হ্যাঁ, 204 ডিস্ট্রিবিউশনটা। পেপার 1 যেটা জিএস আর ম্যাথস, ওখানে পেয়েছিলাম 97 আউট অফ 100। আর ইংলিশ আর বেঙ্গলি দুটোতেই 41 বা 40.5 একটা 41 এরকম একটা পেয়েছিলাম। দুটোই অ্যাভারেজ, মানে 43, 44, 45 পেয়েছি তা না, দুটোই মোটামুটি সেম নাম্বার পেয়েছি। আর ইন্টারভিউতে আমার ছিল 25.8। 25.8। তুমি কি হাইয়েস্ট পেয়েছিলে? না, ইন্টারভিউতে আরো না, ইন্টারভিউতে হাইয়েস্ট আরো অনেকে আছে। ইন্টারভিউতে আমি একটা কোশ্চেন পারিনি বলতে, সেই জন্যই হয়তো ওটা দেয় নাম্বার। ঠিক ঠিক। আচ্ছা, ইন্টারভিউর জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে? ইন্টারভিউর জন্য সেরকম প্রিপারেশন আমি নিইনি, শুধু এটাই বলবো করছি অ্যাকচুয়ালি ইন্টারভিউ না, পার্সোনালিটি টেস্ট। হ্যাঁ, পার্সোনালিটি টেস্ট। তো যেটা ট্রেন্ড এখন দেখা যাচ্ছে যে ওরা সেই পুলিশ অর্গানাইজেশনের কোয়েশ্চেন এখন আর আস্ক করে না, যে কি র্যাঙ্ক কি ইত্যাদি, হ্যাঁ এগুলো এখন আর অত আস্ক করে না। এখন যেটা মেনলি করে হচ্ছে নিজের যে সাবজেক্ট আছে সেইটার ওপর, হবি, এইগুলোর ওপরই কিন্তু এখন বেশি ফোকাস দেয়। যখন ওগুলো থেকে কেউ পারে না, তখন কিন্তু ওই সমস্ত জিনিসগুলো জিজ্ঞাসা করা হয়। এইবারে কিন্তু সেরকমই হয়েছে, ইভেন কনস্টেবলেও সেরকম হয়েছিল, ওয়্যারলেস অপারেটরেও একই জিনিস ঘটেছিল, আর এসআইতেও তাই ঘটেছিল। তো সব যেটা লিখবে সেটা কিন্তু ভালো মতন জেনে যাবে, না জানলে কিন্তু ওইখান থেকে। তোমার কি শখ ছিল? আমার ছিল দাবাখানা, ওটা কিন্তু আমাকে হেভি হেল্প করেছে। আচ্ছা, কোশ্চেন করেছিল ওখান থেকে 8-9টা কোশ্চেন করেছে, সব কটাই বলে দিয়েছিল। বাহ, দারুণ। আচ্ছা, তো ওখান থেকে না পারলে কিন্তু ব্যাড ইমপ্রেশন হয়ে যাবে, মানে ওরা বুঝে যাবে যে তুমি মানে শো অফ তো পরের কথা, তুমি ডিসঅনেস্ট খানিকটা। তুমি তোমার একটা জায়গায় লিখতে দেওয়া আছে, তুমি একটা যাও লিখে দিলে, কিন্তু আদৌ তুমি ওটার কিছুই জানো না। ওইটা কিন্তু করবে না। একটা হবি যদি নাও থাকে, যেটা মেন আমাদের সমস্যা থাকে, হবি অ্যাকচুয়ালি কিছু থাকেই না, ঠিক আছে? তো এমন কিছু একটা লিখে যাও যেটার ওপর একটা স্টাডি করে যাবে। আমাদের যেমন একজন ক্যাডেট রয়েছে, ওর হচ্ছে বডি বিল্ডিং হবি ছিল, ওকে বডি বিল্ডিং থেকে সব কোশ্চেন ধরেছে, তাই না? হ্যাঁ, ও সব পেরেছে, সব। একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে তোমরা অনেকে অনেক কোশ্চেন করেছো, তো সেই বেসিসে কিছু কোশ্চেন ওর কাছ থেকে র‍্যান্ডমলি ওকে আস্ক করছি।